মূল কথা হচ্ছে আমাদের বাক্যের ভিতরে যদি এই বিষয়গুলো থাকে, এই অ্যাডভার্ব গুলো থাকে, তাহলে উত্তরটা হবে কি বলো, হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3। সোজা হিসাবে এটা উত্তর। খেয়াল করে একটা উদাহরণ, যেমন আমি একটা উদাহরণ যদি দেই যে আচ্ছা আচ্ছা অলরেডি আই ফিনিশ মাই ওয়ার্ক। অলরেডি আমি আমার কাজটাকে শেষ করে ফেলেছি। তো এখন আমাদের অলরেডি আমরা এই কাজটাকে শেষ করে ফেলেছি, খুবই ভালো কথা। এখানে কি আছে বলো, অলরেডি কথাটা রয়েছে। যেহেতু অলরেডি কথাটা আছে সেহেতু আমার উত্তরটা হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3। আই এর জন্য হ্যাভ বসবে, আয়ের জন্য হ্যাভ বসে। আমি যেগুলো বলছি থার্ড পারসন সিঙ্গুলার, হি সি ইট, একটি ব্যক্তি একটি বস্তু একটি স্থানের জন্য হ্যাজ বসে, বাকি ক্ষেত্রে হ্যাভ। তাহলে আয়ের জন্য হ্যাভ বসবে। তো উত্তরটা প্রথমে হ্যাভ বসালাম, তারপরে প্লাস V3। V3টা হচ্ছে তোমার কি বলো, ফিনিশ থেকে ফিনিশড। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, হ্যাভ ফিনিশড, শেষ। অলরেডি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। কিসের জন্য এই উত্তরটা হ্যাভ ফিনিশড হইলো, মানে হ্যাভ প্লাস V3 হইলো, এটা হইলো অলরেডির জন্য। এরকম করে যেমন আরো উত্তর যদি আমাকে বলি, যেমন হি কল মি লেটলি, সে আমাকে ইদানিং ডেকেছিল। আচ্ছা বলো তো এইটার অ্যান্সারটা কি হবে, তোমরা আমাকে একটু কমেন্টে ঝটপট বলো তো দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা, যে এইখানের উত্তরটা কি হবে, যে হি কল মি অলরেডি, সে আমাকে ইতোমধ্যে ডেকেছে। এটার অ্যান্সারটা কি হতে পারে, আমাকে একটু কমেন্টে সবাই ঝটপট বলে দাও দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা দেখি উত্তরটা বলে দাও, এখানে অ্যান্সারটা কি হবে, হির জন্য হ্যাজ বসে, হ্যাঁ হির জন্য হ্যাজ বসে, হির জন্য হ্যাজ। তাহলে দেখো উত্তরটা সবাই একটু বলো। অনেকেই চেষ্টা করছো, চেষ্টা করো একটু সবাই উত্তরটা ঝটপট দ্রুত বলে দাও, দ্রুত বলে দাও আমাকে। গুড, এই তো উত্তর চলে আসছে। থ্যাংক ইউ সবাইকে যারা যারা উত্তর করেছো। আচ্ছা, হির জন্য হ্যাজ বসাতে হবে, তাহলে হ্যাজ কল থেকে কি বলো, কল্ড, হ্যাজ কল্ড। আচ্ছা শেষ। এবার একটু টুইস্ট শিখাই। টুইস্ট মানে কি, ওই টুইস্ট বলতে যে যা শিখছো ওইটাই, আবার ওইটা একটু আরেক মানে একটা এক্সট্রা কথা যোগ করবো। সেটা ধরো সি নম্বর, ধরো একটা বাক্য এরকম দিলাম যে আই জাস্ট রিসিভ ইওর লেটার। আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। খুবই ভালো কথা, আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। এই বাক্যের উত্তরটা হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তাহলে আয়ের জন্য কি বসবে, হ্যাভ। V3 দেখো রিসিভ থেকে কি বলো, রিসিভড। আমি মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখছি, এটুকু তোমরা বুঝছো কেউ বলো তো, এই ফাঁকা জায়গাটা কেন রাখছি আমাকে একটু বলো তো দেখি। ফাঁকা জায়গাটা কেন রাখছি, মানে উত্তর তো হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, কিন্তু মাঝখানে ফাঁকা রাখলাম কেন, এখানে কি করতে হবে, ফাঁকাটা রাখলাম কেন। আচ্ছা, ফাঁকা রাখার কারণটা হচ্ছে যখন দেখবা এই যে তোমার পয়েন্টিং ওয়ার্ডস গুলো রয়েছে, এই পয়েন্টিং ওয়ার্ডস গুলো যদি মনে করো তোমার কি থাকে, পয়েন্টিং ওয়ার্ডস গুলো যদি বাক্যের ব্র্যাকেটের ঠিক বাম পাশে থাকে, তাহলে আমাকে উত্তরে হ্যাভ অথবা হ্যাজের মাঝখানে এই পয়েন্টিং ওয়ার্ডস গুলোকে রাখতে হবে। অর্থাৎ উত্তর লেখার সময় শুধু হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 লিখলে হবে না, এই মাঝখানে জাস্টটাকে লিখতে হবে। আগের দুটো লেখি নাই কেন, ওটা ছিল বাক্যের একেবারে প্রথমে, তার জন্য লেখি নাই। কিন্তু এইখানে এই যে পয়েন্টিং ওয়ার্ডস গুলো, এই যে টেকনিক গুলো আছে, এটা ব্র্যাকেটের বাম পাশে আছে। যদি ব্র্যাকেটের বাম পাশে থাকে তাহলে উত্তরটাকে মাঝখানে লিখতে হবে। উত্তরটা হবে হ্যাভ জাস্ট রিসিভড। তোমরা আসলে আমার কথা বোঝো নাই বোধহয়, দেখি বুঝছো কিনা আমাকে একটু এটা লিখে জানাও তো। যেমন হি অলরেডি রিচ হেয়ার, সে ইতিমধ্যে এখানে পৌঁছেছে, সে এইমাত্র এখানে পৌঁছেছে। এটার অ্যান্সারটা আমাকে একটু সবাই বলে দাও, যে অলরেডিটা যেহেতু ব্র্যাকেটে ঠিক বাম পাশে আছে, এই অলরেডিটা প্রথম কিন্তু একেবারে বাক্যের প্রথমে দিয়েছিলাম, ওই সময় আমরা উত্তরে বসাই নাই, কিন্তু এবার বসাইতে হবে। এর কারণ কি, ব্র্যাকেটের বাম পাশে আছে। দেখো তো উত্তরটা কি হবে, তোমরা আমাকে ঝটপট বলে দাও, তাহলে বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো। গুড, এই তো জাস্টের জন্য সবাই অনেকে কমেন্ট করেছে। আব্দুল্লাহ কমেন্ট করেছো, তারপরে আদনান, তারপরে রোহানিকা এবং আদনান তো আত্মন মোমেন্টে একসাথে করেই ফেলেছে অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি খুব রেসপন্স করছো তোমরা।
যারা যারা রেসপন্স করবে এবং যারা যারা ভালোভাবে কনসার্ন হবে ক্লাসের সাথে, তোমরা অবশ্যই উপকৃত হবে। তো উত্তরটা বলে দাও সবাই, উত্তরটা এখানে কি হতে পারে? ডি নম্বরে অলরেডিটা কিন্তু আমি ব্র্যাকেটে কোথায় রেখেছি বলো? মাঝখানে রেখে, ব্র্যাকেটের ঠিক বাম পাশে রেখেছি। তাহলে আমরা কি হবে? গুড। মোহাম্মদ আলী উত্তর করে ফেলেছো, আল মামুন উত্তর করে ফেলেছো, জান্নাতুল মাওয়া, সোনিয়া উত্তর করে ফেলেছো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে বলো? যে হির জন্য হ্যাজ, তারপরে ভি3, রিস্ট থেকে কি বলো? রিস্ট। তাহলে এখানে উত্তরটা কি দাঁড়াচ্ছে? যে হি মানে হি হ্যাজ অলরেডি, অলরেডিটা মাঝখানে লিখতে হবে, অলরেডি রিস্ট। এটুকু এক্সট্রা কাজ, আর কিছু না। এবার আর একটু টুইস্ট দেব, একই জিনিস শিখাবো কিন্তু প্রশ্নটা আর একভাবে হয়। সেটা কি? প্রশ্নটা কিভাবে হয়? প্রশ্নটা এভাবেও হয়। ধরো এই যে যে পিসগুলো আছে, এই পিসগুলো বাক্যে থাকে না, কিন্তু হ্যাভ অথবা হ্যাজ দেওয়া থাকে। তাহলে সোজা কথায় আমাকে যদি হ্যাভ অথবা হ্যাজ এর পরে ব্র্যাকেট দেয়, তাহলে ব্র্যাকেটের ভার্বের কি হবে বলো? ভি3 হবে। তখন আর এই পয়েন্টিং ওয়ার্ডস গুলো আমার লাগে না, পয়েন্টিং ওয়ার্ডস গুলো লাগে না যদি হ্যাভ অথবা হ্যাজ এর পরে শূন্যস্থান দেয়। যেমন ধরো এরকম, যেমন এই প্রশ্নগুলো, এই প্রশ্ন অনেকবার আসছে, যেমন দা রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাংক। নদীটি তার তীর ছাপিয়ে গেছে। এই বাক্যটা দেখো, এই বাক্যটা কিন্তু তোমার এই যে পয়েন্টিং ওয়ার্ডস যা দেখে আমরা হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 বসাবো, তার কিচ্ছু নাই। তো নাই, ভালো কথা, নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু হ্যাজ তো আছে। তাহলে হ্যাজ যেহেতু আছে, তাহলে হ্যাজ দেয়া আছে, ভালো কথা। তাহলে আমি শুধু ব্র্যাকেটের ভি3 বসাবো। উত্তরটা শুধু ওভারফ্লো থেকে কি হবে বলো? ওভারফ্লোড। শেষ। তোমরা আমাকে একটু উত্তর বলো তো, যেমন ইউ হ্যাভ, এটাও বোর্ড প্রশ্ন, ইউ হ্যাভ ডু রং টু হিম। তুমি তার প্রতি অন্যায় করেছো। বলো তো এটার অ্যান্সারটা কি হবে? এখানে কিন্তু হ্যাভ আছে, তোমার উত্তরটা শুধু আমাকে বলো। গুড, এই তো তোমরা বুঝতে পেরেছো। স্যার অনেক ভালো পড়ান, অনার্স সেকেন্ড ইয়ারে মাত্র 15 দিন ক্লাস করে এক্সাম ভালো দিছি আলহামদুলিল্লাহ। অমিত মিস্ত্রি, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা ঠিক আছে, এরপরে বলো। এই তো হয়ে গেছে। এফ নম্বরটাই বলো। এফ নম্বরটা কিন্তু হ্যাভ দেওয়া আছে, হ্যাঁ, আমাদের পয়েন্টিং ওয়ার্ডস নাই, কিন্তু হ্যাভ দেওয়া আছে। তাইলে কি হবে? তাহলে শুধু একটা ভি3 বসাই দিলে ক্লিয়ার। আদনান মোমেন ডান বলেছো, সোনিয়া ডান বলেছো, জান্নাতুল জ্যোতি ডান বলেছো। থ্যাংক ইউ, তোমাদের আসলেই ডান হয়ে গেছে। তোমরা যখন এই বাক্যটিও করতে পেরেছো, তোমরা আসলে এই সূত্রটা বুঝে ফেলেছো। সূত্রটাকে আরেকবার একটু রিক্যাপিচুলেট করি, আবার একটু রিক্যাপ করি, আবার একটু আলোচনা করি। সেটা হচ্ছে কি, যদি বাক্যের ভিতরে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এভার এই কথাগুলো থাকে, উত্তর হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। এইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা বললাম, যদি এইগুলো দেখা যায় ব্র্যাকেটের বাম পাশে আছে, তাহলে উত্তরে হ্যাভ অথবা হ্যাজ এর পরে ওই পয়েন্টিং গুলো লিখে তারপর ভি3 দিতে হবে। এইটা কথা। 3 নম্বর কথা বললাম, এরা যদি না থাকে তাহলে বাক্যটা কেমন থাকবে? ওরা না থাকলে বাক্যটার ভিতরে হ্যাভ অথবা হ্যাজ দেয়া থাকবে, তখন শুধু তুমি ভি3টা বসাবা। 3টা কথা বলেছি এখানে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমি একটু সাজেশন কমপ্লিট করি। আমি তো সূত্র পড়াবো না, আমার মূল টার্গেট হচ্ছে আমি সাজেশন কমপ্লিট করবো। 141টি বাক্য সাজেশন দিছি, ওর ভিতর থেকে কমন বাঁধবে, এই হচ্ছে আমাদের কথা। তো সেইগুলো পড়াই আসো। 33টা বাক্য কমপ্লিট করেছি, 31টা বাক্য কমপ্লিট করেছি, এবার 32-33 বুঝি। আচ্ছা, 32 নম্বরটা হচ্ছে দেখো, হি বাই এ বুক রিসেন্টলি। এই যে রিসেন্টলি আছে, তাই রিসেন্টলি আছে, উত্তর হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। তাহলে হ্যাজ বট। শেষ। হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব, এই বাক্যের ভিতরে রিসেন্টলি আছে, তাহলে উত্তরটা হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। তাহলে হ্যাজ রিসেন্টলি জয়েন্ট, রিসেন্টলিটা মাঝখানে রেখেছি কেন? এই যে রিসেন্টলিটা ব্র্যাকেটের ঠিক বাম পাশে আছে। দরবার খতম। এবার তোমরা একটু পরীক্ষা দাও, মানে বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ সাজেশন কমপ্লিট করো। এইখানে 5-6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্নের উত্তর আমাকে তোমরা ঝটপট করো, কমেন্টে আমাকে জানাও। আমি তোমাদেরকে জাস্ট 3 মিনিট সময় দিচ্ছি, জাস্ট 3 মিনিট, জাস্ট 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিটের ভিতরে সবাই লিখে আমাকে জানাও। কমেন্টে উত্তর জানাতে পারো, অথবা খাতায় লিখে কমেন্টে ডান লিখতে পারো যে স্যার আমার হয়ে গেছে, তাহলে বুঝতে পারবো তোমার হয়ে গেছে। সবাই থ্যাংক ইউ সবাইকে যারা ভালো কমেন্ট করেছো। আবদুল্লাহ বলেছে এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ। আবদুল্লাহকে তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, গোবিন্দ রয় বলেছো থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তো এই 3 মিনিটের ভিতরে উত্তরটা করে ফেলো সবাই। আমাদের সাজেশন কমপ্লিট করছি আমরা।
39টা বাক্য হয়ে গেলে আর টোটাল 102টা বাক্য থাকবে, আর বাকি 102টা বাক্য পড়লে আমার কোর্স কমপ্লিট। এগুলো পড়ো, সবাই করে ফেলো। 3 মিনিট সময় দিয়েছি, 3 মিনিট একটু কমেন্ট দেখি তোমাদের। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ভালো ভালো কমেন্ট করেছো তোমরা। আচ্ছা, ঠিক আছে, সবাই দ্রুত 3 মিনিটের মধ্যে সবাই চেষ্টা করো, দেখি উত্তর কোনটা হবে। আচ্ছা, কোনটা উত্তর হবে খুব দ্রুত তোমরা কমেন্টে বা চেষ্টা করো, খাতায় লেখো, খাতায় লিখে তোমরা আমাকে জানাও। দেখো অনলাইন ব্যাচে হচ্ছে কি, আমাদের যে ব্যাচটা হয় এই ব্যাচে তুমি যারা ভর্তি হয়েছে অলরেডি তোমরা জানো যে তোমাদের এই ক্লাসগুলো একটা নির্ধারিত রুটিন মাফিক ভাবে আমি করি, ক্লাস প্ল্যান আছে, ক্লাস প্ল্যানের মাধ্যমে করি। তোমার 3টি পার্ট, প্যাসেজ, গ্রামার, রাইটিং, 3টি পার্টের দায়িত্ব আমার, এবং এই 3টি পার্টের মাধ্যমে তোমাকে আমি জাস্ট বিষয়টা কমপ্লিট করাবো, তোমরা সেটা বুঝতেই পারবে। এবং তোমাদের হচ্ছে একটা নির্ধারিত রুটিন প্ল্যান থাকলে ক্লাসগুলো করতে মজা লাগে, যে আমার এটুকু কমপ্লিট হয়েছে, এটুকু কমপ্লিট হয় নাই। এই রুটিন প্ল্যানটা কিন্তু দেখা যায় না থাকলে একটা বিপদ, তাই না? ক্লাস আমি করাইলাম, বাট তোমাকে আমি অতর্কিতভাবে ক্লাস করালাম, ক্লাস তো বুঝলে হবে না। তোমাকে অনলাইন ব্যাচে শুধু খালি আমি বোঝাবো, এই বোঝানো তো আমার কাজ না, তোমাকে আমি পড়াটা রেডি করে দেবো। তুমি অনলাইন ব্যাচে বসেই তোমার ক্লাস কমপ্লিট হয়ে যাবে। তুমি তোমার বাসায় যে মানে নিজে পড়বা কখন? তুমি অনলাইন ব্যাচেই যখন ক্লাসের 1 থেকে 1.5 ঘন্টা সময় দিবা, তুমি আবার বাসায় কি নতুন করে পড়বা? অনলাইন ব্যাচেই তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে, অর্ধেক বা 80% কমপ্লিট হয়ে যাবে। তুমি জাস্ট 20% বাসায় বসে নিজে একটু রিভাইজ করবা, দ্যাটস কমপ্লিট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমার ব্যাচগুলো আমি সেইভাবেই মোটামুটি চেষ্টা করি তোমাদেরকে করার জন্য। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো। নুসরাত জাহান মিম কেবল এসেছো, অসুবিধা নাই, তুমি ক্লাসটা রেকর্ডেড থাকবে, তুমি পরে দেখে নিও। আরিফুল ইসলাম সাব্বির কানেক্টেড হয়েছো। জবের ক্লাস কবে হবে? 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। আরিফুল ইসলাম সাব্বির, থ্যাংক ইউ, অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেন, থ্যাংক ইউ। নুসরাত জাহান মিম, ডান লেখা। আচ্ছা, আলমামনের হয়ে গেছে, রুহানিকা শরীফের হয়ে গেছে। উত্তরগুলো আমি বলে দিচ্ছি, সবাই দেখো। তাই আমাদের উত্তরগুলো একটু বুঝে নেবো সবাই। 34, আই হ্যাভ আর এ ফাইন, এখানে হ্যাভ দেওয়া আছে, তাইলে পরে তো খালি V3 বসবে, তাই তো? এখন এইখানে একটা মুশকিল তো হয়ে গেল, এই যে ব্র্যাকেটে যে ভার্বটা আছে, তুমি এটা এই চেয়ারম্যানকে চিনো তোমরা? এই চেয়ারম্যান সাহেবকে চিনো? এই যে ব্র্যাকেটে যে হেড দেওয়া আছে, এই চেয়ারম্যান সাহেবের পরিচয় বলি। উনি হচ্ছেন, আমরা জানি হ্যাভ হচ্ছে V1, এই হ্যাবের V2 হচ্ছে হ্যাড, এই হ্যাবের V3 হচ্ছে হ্যাড। এখন আমার সূত্র অনুসারে হ্যাভ অথবা হ্যাজের পর যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটে ভার্বের V3 বসাইতে হবে, কিন্তু আমরা একটু লক্ষ্য করে দেখি ব্র্যাকেটে আসেই তো এই চেয়ারম্যান সাহেব, মানে V3 আছে, কাজেই আর কোনো এখানে তো অ্যান্সার ওই হ্যাডই বসবে। বুঝছো কিনা বিষয়টা? তোমাকে কিভাবে দেখো, তোমাকে কিভাবে তোমার সাথে তোমাকে চেক করা হইলো যে তুমি আসলে V3 চিনো কিনা। ব্র্যাকেটে ওটা V3 দিয়ে দিছে, হবে V3 উত্তর, কিন্তু ব্র্যাকেটে দিছেই V3, ওই হ্যাডটাই V3, কাজে অ্যান্সার হ্যাডই হবে। আচ্ছা, দেখো এখানে 35 নম্বর, আই নট ইয়েট ফিনিশ, তাহলে ইয়েট আছে, তাহলে ইয়েট থাকার কারণে বাক্যটায় হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 বসবে। তাহলে আইয়ের জন্য হ্যাভ, V3 হচ্ছে ফিনিশ থেকে ফিনিশড। কিন্তু ঘটনা হয়েছে কি, দেখো এই যে ব্র্যাকেটের বাম পাশে ইয়েট আছে, তাহলে ইয়েটটা তোমাকে এখানে বসাইতে হবে। কেমন? আর একটু কাহিনী আছে, এখানে একটা নট আছে, তো নটটা এখানে আমাকে দিতে হবে, যেহেতু নেগেটিভ বাক্য, নট থাকলে নট দিতে হবে। তাহলে উত্তরটা কিন্তু আমার মূল উত্তর কিন্তু হ্যাভ ফিনিশড, কিন্তু এখানে অতিরিক্ত কি বসলো? ইয়েরটা বসেছে কেন? ওই যে ব্র্যাকেটের বাম পাশে আছে তাই, আর নটটা বসেছে, নট নেগেটিভ, তার জন্য দিতে হয়। এই তো, সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। মনোযোগ দিলেই মোটামুটি বোঝা যাবে, এগুলো কঠিন বিষয় না, জাস্ট একটু মনোযোগ দিলেই, কনসার্ন হলেই বোঝা যাবে। ঠিক আছে, এরপর আসো 36 কি বলেছে? দি বয় নট ইয়েট লার্ন, এই একই কথা, ইয়েট আছে, তাহলে উত্তরটা হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তাহলে দি বয় মানে একজনের জন্য হ্যাজ বসে, ব্র্যাকেটে ভার্বের 3 নম্বর, লার্ন থেকে লার্নড। এবার আসো, যেহেতু ইয়েট আছে তাহলে ইয়েটটা লিখতে হবে, আবার একটা নট আছে তাহলে নটটাও লিখতে হবে। তাহলে হ্যাজ নট ইয়েট লার্নড হিজ লেসন। 37, এখানে পয়েন্টিং ওয়ার্ডস নাই কিন্তু হ্যাজ আছে, তাহলে হ্যাভ অথবা হ্যাজের পরে V3 বসবে। তাহলে ওভারফ্লো থেকে কি বলো? ওভার ফ্লোট। তারপর আসো কি আছে 38 নম্বর, দ্য প্লে, খেলাটি, আচ্ছা দে হয়ে গেছে, দি প্লে, খেলাটি বা নাটকটি জাস্ট
যেহেতু জাস্ট কথাটা রয়েছে তাহলে দিপলে একটা জিনিসের জন্য হ্যাজ, বিগিনের ভিতরে হচ্ছে বেগুন মানে বিগান আর কি, মনে রাখার জন্য আমরা উচ্চারণটা বেগুন বলি এই আর কি। তো জাস্ট হচ্ছে মাঝখানে দিলাম। 39-এ দেখো হ্যাভ রয়েছে, তো হ্যাভ যেহেতু রয়েছে আমি শুধু একটা ভিতরি বসাবো, তাতেই হয়ে গেল। ডু থেকে ডান, আসলেই ডান, আমাদের শেষ। তার মানে আমাদের বাক্যগুলো, আমাদের 39টি বাক্য কমপ্লিট হয়ে গেল। আমাদের 102টা বাক্য রাইট ফর্ম অফ ভার্বস আছে, 102টা বাক্য পড়লে তোমার কোর্স কমপ্লিট। তুমি 39 পর্যন্ত বুঝেছো, এই যে ক্লাসগুলো যারা করেছো রাইট ফর্ম অফ ভার্বস যেগুলো দিয়েছি যারা করেছো, মানে 39টা বাক্য বোঝা হয়ে গেছে। এটা একটু আবার বই থেকে রিভাইজ করবা, এই যে সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা আছে এখান থেকে তুমি রিভাইজ করবা, তাহলে তুমি অবশ্যই তোমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। সো কোনো টেনশন নাই। এই হচ্ছে আমাদের কথা। আর 102টা বাক্য বাকি আছে, আগামী ক্লাসগুলোতে আমি আস্তে আস্তে সেগুলো কমপ্লিট করে দিব। তুমি জাস্ট ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং তোমার বাসায় একবার রিভাইজ করো, তাহলে তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে। দেখো যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের একেবারে পরীক্ষার জন্য যতটা সময় আছে খুব সুন্দরভাবে তোমাকে কোর্সটা কমপ্লিট করে দেবো, যাতে তুমি এই প্লাসটা পেতে পারো। আমার ব্যাচে আমি সুন্দরভাবে চেষ্টা করি তোমাদেরকে ক্লাসগুলো নেওয়ার জন্য, একটা সাজানো গোছানো পদ্ধতিতে তোমাকে ক্লাসটা আমি নেওয়ার জন্য বা উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। তার জন্য আমি তোমাকে ক্লাস প্ল্যানটা দেখাচ্ছি। প্রথম 10টি ক্লাসের প্ল্যানটা দেখাবো, ঠিক আছে? আমার ক্লাস প্ল্যান তো তোমার ধরে নিতে পারবে যে কতগুলো ক্লাস হবে। প্রথমে আমার মনে করো যারা ব্যাচে ভর্তি আছো, তারাও এখানে ক্লাস করছো, তারাও দেখছো, তারাও একটু জেনে নাও। আমি অবশ্যই এই রুটিনটা তোমাদের ব্যাচে দিয়ে দেই বা গ্রুপে দিয়ে দেই, তো তোমরা সেটা ডাউনলোড করে তোমাদের ফোনে রাখতে পারবে এবং পরবর্তী দিনে কি পড়াবো সেটাও জানতে পারবে। প্রথম যে ক্লাস আমার শুরু হচ্ছে, যে প্রথম ক্লাসে আমি কি পড়াই বা আমাদের যে ক্লাস প্ল্যানটা আছে সেটা হচ্ছে ব্যাচে কোর্স ইন্ট্রোডাকশন। প্রথমে হচ্ছে আমি কোর্সটাকে ইন্ট্রোডিউস করব, মানে জানাবো কি কি তোমাদের আছে। হয়তো এটা তোমরা অনেকে অলরেডি জেনে ফেলেছো, তারপর এতে 10 বা 15 মিনিট হয়তো সময় লাগবে। বা সাজেশনটা দিয়ে দেবো, যে তোমাদের যে একটা সুন্দর সাজেশন করেছি আমি, মানে 14টা প্রশ্ন, মানে তোমাদের 17টা প্রশ্নে কি কি আসবে সেই সাজেশনটা তোমাদেরকে আমি প্রথম ক্লাসেই দিয়ে দেবো, এবং সেটা তোমরা দেখে জাস্ট বুঝতে পারবে যে তোমাদের কি কি পড়তে হবে। আমার মনে করো এই 1 নং প্রশ্নের জন্য কি কি পড়বা বা কোন কয়টা প্যাসেজ পড়বা, এই যে 11টা প্যাসেজ দিয়েছে, জাস্ট 11টা প্যাসেজ আমি পড়াবো। এইগুলো পড়লেই তোমার যথেষ্ট। পার্ট বি গ্রামারে 20 মার্কের জন্য 2 থেকে 9 দাগের প্রশ্নের জন্য কি কি পড়বা, এখানে সব সাজেশন দেওয়া আছে। আমারই সুপার শর্ট বুস্টার সাজেশনস থেকেই সাজেশনস গুলো করা, এবং এইগুলো পড়লে তোমার একেবারে জাস্ট কমন বাঁচবে, এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। এরপরে তোমার প্যারাগ্রাফ কি কি পড়বা, যারা একেবারে খুবই দুর্বল তাদের জন্য একেবারে 3টা করে দিয়ে দিছি। রিক্স এড়ানোর জন্য 5টা, যদি রিক্স নিয়ে পড়তেছো 3টা, একেবারে জাস্ট এখানে টোটাল 8টা প্যারাগ্রাফ দিছি। 8টার ভিতর থেকে শিওর কমন বাঁধবে। কিন্তু যারা খুবই দুর্বল তাদেরকে বলবো, তারা এই যে মনে করো প্যারাগ্রাফ তো আসে 2টা, লিখতে হয় 1টা, তো সেক্ষেত্রে তোমার মনে করো এই যে 3টা পড়লে এখান থেকে একটা কমন পাবে। মানে এরকম করে প্রত্যেকটা আইটেমের সাজেশন দেওয়া আছে। আমি সব এখানে দেখাচ্ছি না, কারণ হচ্ছে প্রাইভেট ব্যাচের জন্য কিছু একটু স্পেশাল বিষয় থাকে না, এর জন্য আর কি তোমাদের এটা প্রাইভেট ব্যাচে আমি প্রোভাইড করবো। তো এই সাজেশন ধরে ধরে আমি তোমাদেরকে এই যে আমি রুটিন প্ল্যানটা করেছি, এই রুটিন প্ল্যানটা আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ। তোমাদেরকে রুটিনটা দেখাচ্ছিলাম। এই যে ক্লাস 1-এ কোর্স ইন্ট্রোডাকশন বা সাজেশনটা প্রথমে দিয়ে দিলাম, বুঝাই দিলাম। এরপরে আমি ধরো প্রথম ক্লাসে ডব্লিউএস কোশ্চেন রুল 1 আর 2 কমপ্লিট করলাম। এরপরে আমার ক্লাসের, আমার অনলাইন ব্যাচের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমি প্রত্যেকদিন তোমাদেরকে একটা পড়া দিয়ে দেবো। এই পড়াটা কি করতে হবে, প্রতিদিন কমপ্লিট করতে হবে বাসায় কমপ্লিট করে তুমি খাতায় লিখবা। খাতায় লিখে অবশ্যই তোমাকে রিভাইজ করতে হবে। এই খাতায় লেখাটা বাধ্যতামূলক, আমি যেটা করে থাকি, কারণ হচ্ছে তুমি ডিগ্রিতে পড়াশোনা করো, তোমার সব থেকে বড় সমস্যা হচ্ছে তুমি লেখো কম। তুমি সেই কবে, তোমার সেই 3-4 বছর আগে তুমি এইচএসসিতে, তাও আবার দেখা যায় তোমাদের অনেকের শর্ট সিলেবাস ছিল, ঠিক মতো ইংলিশ পড়তে পারো নাই, সেই সময় তোমরা পরীক্ষা দিছিলে। এখন তোমরা অনেকদিন ইংলিশ পড়ো না, ইংলিশের সাথে কানেক্টেড নাই, অনেক জানার জিনিস ভুলে গেছো। এখন লেখার মাধ্যমে রিভাইজ করে করে সেটাকে রিভাইভ করতে হবে, সেটাকে পুনরুজ্জীবিত করতে হবে। এর জন্য লেখাটা বাধ্যতামূলক। আমার ক্লাসের যদি 1.5 ঘন্টা আমি ক্লাস করাই, লাইভ ক্লাস যদি 1.5 ঘন্টা করাই, তাহলে প্রথম 20 থেকে 25 মিনিট আমি কি করি, অবশ্যই আমি একটা লাইভ পরীক্ষা নেই। গত ক্লাসে যা পড়া দিয়েছিলাম তার উপর পরীক্ষা, যা পড়া দিয়েছিলাম তার উপর পরীক্ষা। যেমন ধরো প্রথম ক্লাসে আমার পড়া থাকলো এরকম, যে আগামী দিনের জন্য যা পড়ে অবশ্যই বাসায় রিভিশন দিবে। যেমন ডব্লিউএস কোশ্চেন এই যে যা করাইছি তার ভিতরে হোমওয়ার্ক দিয়ে দিলাম, সেই হোমওয়ার্ক গুলো করবা 1। দ্বিতীয়ত এই যে রাইট ফর্ম অফ ভার্বস, যেটা তোমাদের ধরো রাইট ফর্ম অফ ভার্বস তো আমি মনে করো রেকর্ডেড ক্লাস, এই যে মনে করো লাইভ ক্লাস হয়ে যাচ্ছে, তো লাইভ ক্লাসের পর যেটা রেকর্ডেড হয়ে যায়, রাইট ফর্ম অফ ভার্বস এর যে পড়া থাকবে বোর্ড কোশ্চেন 2015-16, যা পড়া দেয়া হলো পরের ক্লাসের শুরুতেই 15 মিনিটের মধ্যে, তা থেকে লাইভ ক্লাস টেস্ট। মানে এই যে মনে করো যে এটুকু পড়া দিছি আমি, এটা পরবর্তী ক্লাস শুরুর আগেই প্রথম 15 মিনিটেই আমি তোমাকে যে হোমওয়ার্ক গুলো দিব ওইগুলো মিলাই দিব। সেটা হচ্ছে একটা লাইভ ক্লাস, মানে টেস্টের মাধ্যমে।
তুমি আবার যারা হোমওয়ার্ক বাড়িতে করতে পারবা না, ধরো অনেকেই দেখা যায় ভুলে গেছে, তখন দেখা যায় তারা লাইভ ক্লাসে আবার ওইটাকে রিভাইজ করে বুঝে নিল কোথাও কোনো অসুবিধা আছে কিনা, টেস্টের মাধ্যমে পরীক্ষাও হলো, বুঝাই দেওয়া হলো। তারপরে রাইট ফর্ম অফ ভার্বস 2015-16 আমি বোর্ড কোশ্চেন যখন তোমাকে পরীক্ষা নেবো প্লাস বুঝাই দেবো, তখন তোমার আর কোনো সমস্যা থাকলো না, এটাও কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে করে করে আমরা তোমার মনে করো দ্বিতীয় ক্লাসে কি পড়াবো, তৃতীয় ক্লাসে কি পড়াবো, এমনি করে করে চতুর্থ পঞ্চম, এবং শুধু কিন্তু আমি এই গ্রামার না, 2 দিন আমি গ্রামার পড়া দিলাম আর 2 দিন আমি রাইটিং পড়া দিলাম। ধরো এখানে তৃতীয় ক্লাসে কিন্তু পোস্টার রাইটিং এর বুস্টার সাজেশন 1 পড়া, চতুর্থ ক্লাসে আবার পোস্টার রাইটিং বুস্টার সাজেশন 2 পড়া। মানে এই যে সাজেশনটা আমি দিয়েছি তোমাদেরকে, এই সাজেশনটা তোমাকে পুরো আমি জাস্ট কমপ্লিট করাবো। এখানে রাইটিং পার্টের যেগুলো সাজেশন দিয়েছি টপ 3 বা যেগুলো আছে, জাস্ট এইগুলো পড়লেই হবে, এবং এইগুলোই তোমাকে আমি এই যে রুটিন প্ল্যানের মাধ্যমে যেগুলো পড়া মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এইগুলো আমি তোমাদেরকে কমপ্লিট করব। এতগুলো কথা কেন বললাম? তোমাদেরকে এই নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও, একেবারে যতটুকু সময় আছে পরীক্ষার শুরু থেকে যারা শুরু করতে চাও, তোমাদের জন্য এই সুযোগটা রয়েছে। তোমরা একেবারে মাত্র 400 টাকা কোর্স ফি, এই 400 টাকা কোর্স ফি দিয়ে তোমার যে কটা দিন আছে এখনই তুমি ভর্তি হয়ে যাও। এই ভর্তি হয়ে গেলে তোমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এবং তুমি নিশ্চিতভাবে A+ পাওয়ার মতো একটা প্রস্তুতি নিতে পারবা সাজাই গোছাইয়া। এই হচ্ছে আমার কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভর্তি হতে চাও অতি সত্বর ভর্তি হয়ে যাও। অনেকে হোয়াটসঅ্যাপে SMS দিচ্ছ, দেখা যায় অনেক মেসেজ জমা হয়, এর জন্য চেক করতে একটু সময় লাগে, তার জন্য একটু সময় দিবা। 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে তুমি SMS করে এই মুহূর্তেই তুমি জাস্ট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। অথবা এই যে আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা রয়েছে, অত্যন্ত শর্ট সাজেশনস, টপ 3 করে দেওয়া আছে। তুমি যদি পড়তে নাও পারো, জাস্ট 3টা পড়বা, 3টার ভিতর থেকে তুমি কমন পেয়ে যাবা। তোমার কিছু কিছু আইটেম আছে, দেখা যায় তোমার আইটেম কয়টা রাইটিং আইটেম টোটাল 8টা। এই 8টার ভিতরে 2 থেকে 3টা আইটেম দেখবে যে আনকমন আসছে, তো সেইগুলো একটু টেকনিক পড়ে যেতে হবে, বাকিগুলো কমন বাঁধবে। তবে বেশি পড়া লাগে না, অল্পের ভিতরেই কমন বাঁধবে। 3টা বলে দিলে কমন পাবা, প্রতি বছরই পাই, 1 বছর না, প্রতি বছরই পাই। তোমাদের 1 বছর কমন বাঁধবে, ব্যাপারটা এরকম না, প্রতি বছরই কমন বাঁধে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। হয়তো অ্যাড সম্পর্কে অনেকগুলো কথা বলা হয়ে গেল, তো এর জন্য দুঃখিত। আসলে এই অ্যাডগুলো তোমাদের কাছে দেওয়া প্রয়োজন, কারণ এগুলো তোমাদের আসলে অনেকেই জানতে চাও, তার জন্য। তো যারা সাজেশন নিতে চাও ব্যাচে ভর্তি হয়ে, ব্যাচ ফি তো 400 টাকা, আর সাজেশনের মূল্য যেটা আছে, ব্যাচে ভর্তি হলে সাজেশন এবং ব্যাচ দুটোতেই ডিসকাউন্ট আছে। তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্তারিত জেনে নাও। এবং আমি তোমাদেরকে যেটা বলি, যারা এই ক্লাসগুলো আমার দেখো, আমি কিন্তু একটু রিচ হয়তো অনেক অপেক্ষাকৃত কম আমার, তোমরা যদি একটু আমাকে হেল্প করো, তাহলে একটু শেয়ার করে দাও, তাহলে কিন্তু আমার রিচটা একটু বাড়তে পারে এই ক্লাসগুলোর, তাহলে অন্যান্যরা হয়তো উপকৃত হবে। আশা করি তোমরা আমার কথাটা রাখবে।